সঙ্গীন হৃদয়ানুভূতি সিজন ১ পর্ব ৪ লেখিকা জান্নাতুল ফেরদৌস মিথিলা। সেদিনকার করা রৌদ্রর ব্যবহারগুলো আজও মনে পড়ে অরিনের। তখন সেই ছোট ছোট বিষয়গুলো অরিনের বোধগম্য না হলেও দিন যত বেড়েছে সেসব স্মৃতি অষ্টাদশীর মনে ঠিক ততই দাগ কেটেছে। ক্ষণে ক্ষণেই অষ্টাদশীর বেপরোয়া মন ভাবনায় পড়ে যায়, আদৌ কি তার রোদ ভাই সে ছোট বলে এমনটা করত, নাকি অন্য কিছু ছিল এসব যত্নের আড়ালে, নাকি সে একটু বেশি ভাবছে এসব নিয়ে। আচ্ছা, তার রোদ ভাই তো আজ কতগুলো বছর ধরে দূরে আছে, আদৌ কি তার অরিনকে মনে পড়ে? আচ্ছা, সে কি অরিনকে ভালো না না কি সব ভাবছে অরিন? রোদ ভাই যদি শুধু বোন হিসেবে তাকে দেখে তাহলে তো অরিনের এসব ভাবনা নিছক মাত্র। নিজেই নিজের উদ্ভট সব ভাবনায় বিরক্ত অরিন। আসলে কিশোরী বয়সটাই যে এমন, অল্পতেই আবেগাপ্লুত হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর রিকশা এসে থামল অরিনের কোচিং গেটের সামনে। অরিন ভাড়া চুকিয়ে সামনে হাঁটতেই দু জোড়া পা তার সামনে এসে উপস্থিত হয়। অরিন ভ্রু কুঁচকে চোখ উপরে তুলতেই দেখে তার বেস্টুরা হেনা আর ফারিয়া দাঁড়িয়ে। সহসা কুচকানো ভ্রু শিথিল করে সে। তাদের দেখেই দাঁত বের করে হেসে উঠে অরিন। হেনা আর ফারিয়া একদৃষ্টিতে তাকিয়ে থাকে সেই সুহাসিনীর দিকে। কথায় আছে, যাদের হাসি সুন্দর তাদের নাকি সুহাসিনী বলে। অরিনকে দেখলেই যে তাদের মনে হয় এই নামটা বুঝি এই মেয়েটার সাথে খুব ভালো যায়। এই যে তাদের সামনে একটা জীবন্ত পুতুল দাঁড়িয়ে আছে। অরিনের পরনে হাঁটুর নিচ অবধি একটি বেবি পিঙ্ক কালারের টপস আর ব্ল্যাক জিন্স। মাথায় কি সুন্দর করে হিজাব পরা। তাদেরকে নিজের দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে তাকায় অরিন। হাত দিয়ে তাদের সামনে তুড়ি বাজিয়ে বলে উঠে, কিরে কি হলো? এমন হা করে কি দেখছিস? তোকেই দেখছি। ভাবছি আমার কোন বড় ভাই কেন হলো না। যদি থাকতো তাহলে জোর করে হলেও তোকেই আমার ভাবি বানাতাম। আফসোসের সাথে বলে উঠে ফারিয়া, তোর তো তাও ভাই নেই, কিন্তু আমার ভাইটা যে আমারই ছোট, ওর জন্য তো চাইলেও অরিকে নিতে পারব না। একটু নাটকীয় ভঙ্গিতে কপাল চাপড়াতে চাপড়াতে বলল হেনা। হয়েছে, এবার থামো তোরা। ভাগ্যিস তোদের ভাই নেই, না থাকতেই যেভাবে কাড়াকাড়ি করছিস, থাকলে না জানি কি করতি। এখন চল, ক্লাসে যাই, লেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চল বলেই তিনজন ক্লাসে ঢুকে পড়ে। কোচিং শেষ হতে হতে প্রায় দুপুর 12টা বেজে 10 মিনিট বেজে যায়। অরিন তার ফ্রেন্ডসদের সাথে কিছুক্ষণ দুষ্টুমি করতে করতে রাস্তার পাশে একটি ছোট ক্যাফে সেখানে চলে আসে। তারা তিনজনই আইসক্রিম অর্ডার করে। এরই মাঝে হেনা বলে উঠে, শোন না দোস্ত, আমার না আজকের ক্লাসের কোন পড়াই মাথায় ঢুকেনি। কেমনে যে কি করি, একটু পড়লে বাকিটুকু ভুলে যাই। একটা প্রশ্নর ওর খুঁজতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যায়। ভাগ্যক্রমে উত্তর পেয়ে গেলে আবার প্রশ্নই ভুলে যাই। আমার যে কি হবে। কাদো কাদো ভাব নিয়ে টেবিলের ওপর কোনুই ঠেকিয়ে এক হাত দিয়ে কপাল চেপে বলে উঠে হেনা। হেনার কথা শুনে যারপর নাই ফারিয়া আর অরিন যেন হাসতে হাসতে কুটোকুটি খাওয়ার মতো অবস্থা। হেনা ঠোঁট উল্টে ওদের দুজনের দিকে চেয়ে রয়। যাহ মির্জাফর কতগুলা, আমি এখানে নিজের দুঃখ কাহিনী বলছি আর এনারা কেমন হাসছে। বলি, তোরা কি হাসি থামাবি নাকি আমি চলে যাব? এই না না বেবি, যাস না। আচ্ছা সরি, আর হাসব না। এই ফারি চুপ কর। অগত্যা হাসি থামিয়ে বলে উঠে অরিন। এরই মাঝে তাদের আইসক্রিমও চলে আসে। তারা সকলে আইসক্রিম হাতে নিবে, এর মাঝেই ফারিয়া বলে, এই চলো না হাঁটতে হাঁটতে খাই, বেশ মজা হবে। হ্যাঁ, আইডিয়াটা বেশ দারুণ, চল। বলেই অরিনসহ হেনা আর ফারিয়া বেরিয়ে আসে ক্যাফে থেকে। রাস্তায় হাঁটতে হাঁটতেই তিনজন রাজ্যের আলাপ জুড়ে চলছেন। এরই মাঝে হঠাৎ একটি বাইক অরিনদের সামনে এসে দাঁড়ায়। অরিনসহ বাকিরাও কিছুটা ভড়কে যায়, কিন্তু বাহির থেকে নিজেদের স্বাভাবিক রাখে। বাইক থেকে একজন ছেলে নেমে এসে অরিনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ছেলেটিকে দেখেই ফারিয়া অরিনের কানে ফিসফিসিয়ে বলে, অরিন, উনি তো শিহাব ভাই, আমাদের কোচিংয়ের কেমিস্ট্রি টিচারের ছোট ভাই। ফারিয়ার কথা শুনে অরিন হতবিহব্বল হয়ে চেয়ে থাকে সেদিকে। ছেলেটি বসেই একটি গোলাপের বুকে অরিনের সামনে ধরে। বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস নিয়ে একটানে বলে উঠে, আসলে প্রথম যেদিন তোমাকে দেখেছি ঠিক সেদিন থেকেই তোমাকে আমার ভালো লেগে গিয়েছে। অনেকদিন চেয়েছি তোমায় বলতে, কিন্তু কখনো সাহসে কুলোয়নি। কিন্তু আজ না বললেই নয়। অরিন, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। প্লিজ না করো না। অরিন কি বলবে কিছুই বুঝতে পারছে না।
তার হাতের আইসক্রিমটিও ইতোমধ্যেই গলে রাস্তায় পড়ে গিয়েছে। সেটা নিয়ে রাজ্যের আফসোস তার। কণ্ঠে একরাশ তেজ নিয়ে খেকিয়ে উঠে অরিন, এই কি করলেনটা কি আপনি? হ্যাঁ, আপনার জন্য আমি আমার পছন্দের আইসক্রিমটা খাওয়ার আগেই গলে রাস্তায় পড়ে গেল। সামনে থেকে সরুন আমার, আপনাকে দেখলেই এখন আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। অরিনের কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে যায় শিহাব। ও মেয়েটাকে প্রপোজ করছে, আর মেয়েটা কি না একটা সামান্য আইসক্রিমের জন্য এতটা রিয়েক্ট করছে। শিহাবের এমন ভ্যাবাচেকা খাওয়া দেখে হেনা আর ফারিয়া মুখ টিপে হাসতে থাকে। শিহাব তো আর জানে না অরিন কেমন। এই মেয়ে এসব লাভ রিলেশন এসবে একদম তোয়াক্কা করে না। সারাদিন বাড়িতে ছোট ভাই বোনদের নিয়ে হই হুল্লোড়, পড়াশোনা, ফ্রেন্ডসদের সাথে আজিব আজিব বিষয়গুলো নিয়ে গসিপ, এসবেই যেন তার লাইফ বিন্দাস চলছে। প্রেম অথবা রিলেশনশিপের জন্য সময় কই। শিহাবকে এমন হা করে তাকিয়ে থাকতে দেখে আবার খেকিয়ে বলতে থাকে অরিন, এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? সামনে থেকে সরতে বলেছি না? আমি বাসায় যাব, যেতে দিন সরেন। এই বলে পাশ কাটিয়ে চলে যেতে নেয় অরিন, কিন্তু এরই মাঝে শিহাব বলে উঠে, অরিনা সরি, আমার জন্য তোমার আইসক্রিম নষ্ট হল। দরকার হয় আমি তোমায় আরও কিনে দিব, তবু অন্তত আমার প্রপোজালের রিপ্লাইটা দাও। এই কি বললেন? আপনি আমায় আইসক্রিম কিনে দিবেন মানে? আমাকে কি আপনার ফকির মনে হয়? আমার কি আইসক্রিম কেনার ক্ষমতা নেই নাকি যে আপনার থেকে নিতে হবে? শুনুন মিস্টার, এসব ফালতু কথা আর আমার সামনে কখনো বলবেন না। আর রইল আপনার প্রপোজালের রিপ্লাই দেওয়ার কথা, তাহলে শুনুন, আমি এখনও অনেক ছোট। এসব প্রেম রিলেশন বড়দের কাজ, ছোটরা করলে আল্লাহ পাপ দেবে। ওকে বাই বলেই আর এক মুহূর্ত দাঁড়াল না অরিন। সামনে থেকে আসা এক রিকশায় উঠে বাসার উদ্দেশ্য রওনা দেয় সে। এদিকে শিহাব হতবুদ্ধি হয়ে এখনও চেয়ে আছে অরিনের যাওয়ার পানে। অরিনের বান্ধবীরাও এতক্ষণে পিছন থেকে চলে গিয়েছে। তাদের আর দাঁড়িয়ে থেকে কি লাভ? তারা তো জানে অরিন এমনই। অরিন এসব ঠাট্টা করে বললেও তারা তো জানে অরিনের কিশোরী মনে একজন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। অরিন যে তাকে ছাড়া অন্য কারো কথা স্বপ্নেও ভাবে না। মাঝে মাঝে তাদের অরিনের জন্য বেশ চিন্তা হয়, না জানি ওর এমন পাগলামি ওর জন্য কাল হয়ে দাঁড়ায় কিনা। যদি রৌদ্র ভাইয়ের জীবনে অন্য কোন মেয়ে থাকে তাহলে অরিন তা সইতে পারবে তো? এদিকে শিহাবের এতক্ষণে হুঁশ ফিরে তার বন্ধুর হর্ন বাজানোর আওয়াজে। সে এখনও ভেবে চলছে, এই মেয়ে বললটা কি তাকে? সে নাকি এখনও ছোট? লাইক সিরিয়াসলি, যেখানে বর্তমান যুগের ক্লাস 7-এ পড়া পিচ্ছিদেরও নিব্বা নিব্বি মার্কা প্রেম চলে, সেখানে এই মেয়ে আর কয়েকদিন পর অনার্সে উঠবে, সে নাকি এখনও ছোট, তার নাকি প্রেম করার বয়স হয়নি। বেশ বুঝতে পারছে শিহাব এই মেয়ে ওকে এড়িয়ে যাওয়ার জন্যই হয়তো এমনটা বলেছে। কিন্তু শিহাবও কম যায় না। ও তো অরিনকে পটিয়েই ছাড়বে। বাইকে উঠতে উঠতেই হালকা বাঁকা হেসে বিড়বিড় করে বলে উঠে শিহাব, সুন্দরী শিহাব সিনহার হাত থেকে পালানো এত সহজ না। যেহেতু আমার নজরে একবার এসেছ, তাহলে তোমার তো আমার হতেই হবে, বাই হুক ওর বাই ক্রুক। অরিন বাসায় ফিরতে ফিরতে রাত 1টা বেজে গেছে। সে নিজের রুমে গিয়ে গোসল করে একেবারে ফ্রেশ হয়ে নিচে নামে। ড্রয়িং রুমে বসে আছে পুতুল, আহি ও মাহি। টিভিতে খুব মনোযোগ সহকারে কি যেন একটা মুভি দেখছে তারা। অরিনও গিয়ে তাদের পাশে বসে পড়ে। অরিন বসে থেকে হুট করেই পুতুলের গাল দুটো টেনে দেয়। উহহ, অরিপু, ব্যথা লাগে তো? চোখ মুখ কুচকে বলে উঠে পুতুল। সোনা পুতুল, ব্যথা পেয়েছিস? উম্মা বলেই টেনে দেওয়া গালে একটা ছোট্ট চুমু খায় অরিন। অরিনের চুমু পেয়ে গলে যায় পুতুল। খিলখিলিয়ে হেসে উঠে সে। এদিকে আহি মাহিও ওকে আরেকটু হাসাতে পেটে সুরসুরি দিতে থাকে। বেচারা পুতুল এবার শরীর দুলিয়ে হেসে উঠে। হাসতে হাসতে যখন চোখে পানি জমে আসে তখনই ছেড়ে দেয় ওরা। চারজনের এমন হাসি ঠাট্টায় পুরো ড্রয়িং রুম রমিয়ে উঠে। বেশ কিছুক্ষণ পর সকলে উঠে ডাইনিংয়ে চলে যায়। অরিনসহ সকলে বসে খেতে। কবির সাহেব অরিনকে দেখে জিজ্ঞেস করেন, অরিমা, পড়া কেমন চলছে? কোন সমস্যা হচ্ছে না তো? হলে বলো, কিন্তু দরকার হয় বাসাতেও প্রাইভেটের ব্যবস্থা করব। না বড় আব্বু, আলহামদুলিল্লাহ কোন সমস্যা হচ্ছে না আমার পড়া বুঝতে। তবুও কোন সমস্যা হলে জানাবো তোমায়। আচ্ছা বলেই খেতে শুরু করলেন কবির সাহেব। এদিকে অনিক বসেছে অরিনের সাথে। অরিনকে এটা ওটা এগিয়ে দিচ্ছে সে। অরিন মাছের কাঁটা বেছে খেতে পারে না। অনিক বেশ যত্ন করে প্রতিবার বোনের জন্য মাছের কাঁটা ছাড়িয়ে দেয়। আজ ও ব্যতিক্রম নয়। ওদিকে রুহি অরিন অনিকের এমন মিষ্টি ভালোবাসা দেখে প্রতিবারই ছোট্ট নিঃশ্বাস ছাড়ে।
তার ভাইটাও যে তাকে বেশ আদর করত, আগলে রাখত। কিন্তু কতগুলো বছর হল, সে এখন কাছে নেই। ভিডিও কলে দুজনের মাঝে কথা বললেও কি আর সব হয়। রুহিও বেশ মিস করে নিজের ভাইকে। রুহির এমন চিন্তা ভাবনার মাঝেই তার পাতে মাছ উঠিয়ে দিয়েছে। চোখ ঘুরিয়ে তাকাতেই দেখতে পায় অনিক তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। পরক্ষণেই রুহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠে অনিক, এখন আমি দিচ্ছি। এই তো আর 1 সপ্তাহের পরেই ভাইয়া চলে আসলে সেই তোকে নিজ হাতে এগিয়ে দিবে, এখন খাওয়া শুরু কর। অনিকের কথায় ঠোঁট ছড়িয়ে হাসল রুহি। তার এই ভাইটাও তাকে এত বুঝে। কি সুন্দর, কিছু না বলাতেও সবটা বুঝে ফেলল যে রুহি রৌদ্রকে মিস করছে। সকলের খাওয়ার মাঝেই কবির সাহেব বলেন, তার রৌদ্র তো আমায় কল দিয়ে বলল, ও আগামী সপ্তাহে আসছে। এখন কথা হচ্ছে, ছেলেটা কে আনতে কে যাবে তোমরা? ভাইজান, রোদ তো বলল কারোর যাওয়ার নাকি প্রয়োজন নেই, সে নাকি একাই আসবে। সহসা সাব্বির সাহেব বলে বসেন। কি যে করি ছেলেটাকে নিয়ে। আমরা গেলে কি এমন হবে? সবসময় একরোখামি। নাখোশ হয়ে বলেন কবির সাহেব। থাক না ভাইজান, ছেলেটা যখন বলেছে ও একাই আসবে, তাহলে আর এ বিষয়ে আলাপ করে লাভ নেই। খেতে খেতে বললেন তাইফ এহসান। এমনই কিছু টুকটাক কথার মধ্য দিয়ে সকলে খাবার শেষ করে। আজ এহসান বাড়ির কর্তারা সকলেই রৌদ্রর আসার খবর পেয়েই হাফ ডে ডিউটি করেই চলে এসেছে। না জানি যেদিন রৌদ্র আসবে সেদিন কি করবে। অনিকের কথায় ঠোঁট ছড়িয়ে হাসল রুহি। তার এই ভাইটাও তাকে এত বুঝে। কি সুন্দর, কিছু না বলাতেও সবটা বুঝে ফেলল যে রুহি রৌদ্রকে মিস করছে। সকলের খাওয়ার মাঝেই কবির সাহেব বলেন, তার রৌদ্র তো আমায় কল দিয়ে বলল, ও আগামী সপ্তাহে আসছে। এখন কথা হচ্ছে, ছেলেটা কে আনতে কে যাবে তোমরা? ভাইজান, রোদ তো বলল কারোর যাওয়ার নাকি প্রয়োজন নেই, সে নাকি একাই আসবে। সহসা সাব্বির সাহেব বলে বসেন। কি যে করি ছেলেটাকে নিয়ে। আমরা গেলে কি এমন হবে? সবসময় একরোখামি। নাখোশ হয়ে বলেন কবির সাহেব। থাক না ভাইজান, ছেলেটা যখন বলেছে ও একাই আসবে, তাহলে আর এ বিষয়ে আলাপ করে লাভ নেই। খেতে খেতে বললেন তাইফ এহসান। এমনই কিছু টুকটাক কথার মধ্য দিয়ে সকলে খাবার শেষ করে। আজ এহসান বাড়ির কর্তারা সকলেই রৌদ্রর আসার খবর পেয়েই হাফ ডে ডিউটি করেই চলে এসেছে। না জানি যেদিন রৌদ্র আসবে সেদিন কি করবে। বিকেল ভোর 5টা। গোধূলি লগ্নে আকাশ যেন এক অন্য লালিমা সৌন্দর্যে রূপান্তরিত হয়েছে। অরিন মুগ্ধ হয়ে ছাদে দাঁড়িয়ে আকাশের সৌন্দর্য উপভোগ করছে। হঠাৎ করেই মনে পড়ল আজ দুপুরের কথা। শিহাবের প্রপোজালে খুশির চেয়ে বরং দুশ্চিন্তা বেশি হচ্ছে তার। কেননা এই পর্যন্ত অরিনকে যে কয়জন প্রপোজ করেছে প্রত্যেকেই প্রপোজের পরের দিনই গুরুতর আহত হয়েছে। কারোর কখনো বাইক অ্যাক্সিডেন্টে হাত ভেঙেছে, তো কারোর রাস্তায় গাড়ির সাথে। মাঝে মাঝে তো অরিন ভেবেই পায় না, এসব কি শুধুই একটা কোইন্সিডেন্স নাকি কেউ ইচ্ছে করে করছে। কিন্তু পরক্ষণেই আবার ভাবে কেউ ইচ্ছে করে করলে তো অন্তত অরিনের সামনে আসত সে, কিন্তু কই না, তো কেউই তো আসলে না। আবার ভাবে এসবটা যদি কোইন্সিডেন্ট হয়, তাহলে পরপর এতগুলো কেমনে। না, হার ভাবতে ভালো লাগছে না অরিন। এরই মাঝে ঘাড়ে কারোর শীতল স্পর্শ পায় অরিন। কাঁধে কারো শীতল স্পর্শ পেতেই চমকে পিছনে তাকায় অরিন। সামনেই রুহিকে দেখে মুচকি হাসল অরিন। কিরে অরি, এখানে একা একা কি করছিস? না রুহিপু, তেমন কিছু না। আসলে জানো আজকে না, একটা ঘটনা ঘটে গেছে। তাই নাকি? কি সেটা বলতো? কৌতূহলের সাথে জানতে চায় রুহি। আজকে না ফের একজন আমায় প্রপোজ করেছে। কি? সত্যি? কে সে? ওই যে আমাদের কেমিস্ট্রি স্যারের ছোট ভাই সে। তা তুই কি বললি? আমি আর কি বলবো, বলেছি এসব বড়দের কাজ ছোটরা করলে আল্লাহ পাপ দিবে। বলেই হো হো করে হেসে উঠল অরিন। অরিনরে তুই পারিসও বটে, বলেই রুহিও হেসে দেয় অরিনের সাথে। বেশ কিছুক্ষণ রুহির সাথে গল্প করে নিচে চলে যায় অরিন। কেটে গেল আরও 7টি দিন। আজ এহসান বাড়িতে মুখরিত পরিবেশ। আজ এহসান বাড়ির বড় ছেলে ইফতেখার এহসান রৌদ্র বাড়ি ফিরছে। এই তো আর কিছুক্ষণের মধ্যেই এলো বলে কবির সাহেব ড্রয়িং রুম জুড়ে কোমরের পেছনে হাত ভাঁজ করে পায়চারি করছে। তার পাশেই বসে আছেন সাব্বির সাহেব। তাইফ এহসান ও তাশরিক এহসান ও আজ ছুটি নিয়ে বাসাতেই আছেন। রৌদ্রকে আনতে তারা যেতে চেয়েছিল, কিন্তু রৌদ্র এক কথায় নাকচ করে দিয়েছে। তাই তো সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার।
এহসান বাড়ির গৃহিণীরা রান্নাঘরে হরেক রকমের খাবার তৈরিতে ব্যস্ত। কারোই একদণ্ড জিরোবার ফুরসত নেই। জুবাইদা বেগম ছেলের পছন্দের রান্না করতে ব্যস্ত। অন্যদিকে রাফিয়া বেগম রৌদ্রর পছন্দের গাজরের সন্দেশ, ছানার পায়েস, পিঠা এসব বানাতে ব্যস্ত। মাইমুনা বেগম তাদের এটা ওটা এগিয়ে দিয়ে সাহায্য করছেন। রাইসা বেগম কাজের মেয়ে ফুলির সাথে সবকিছু গুছিয়ে রাখছেন টেবিলে। ব্যস্ত হাতে কাজ করতে করতে জুবাইদা বেগম সকলকে তাড়া দিয়ে বলে উঠেন, মেজো, একটু মাংসটা চেখে দেখ না বোন, লবণটা ঠিকঠাক আছে কিনা। রাফিয়া বেগম বুঝলেন জুবাইদা বেগমের ছেলের জন্য হওয়া চিন্তাটা। তিনি হয়তো ভাবছে ছেলে আসার খুশিতে তার রান্না ঠিকঠাক হচ্ছে না। জুবাইদা বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে পাশে এসে দাঁড়ায় রাফিয়া বেগম। কাঁধে হাত রেখে আশ্বস্ত করার ভঙ্গিতে বলেন, এত চিন্তা করিস না জবা, তোর রান্না অবশ্যই ভালো হচ্ছে। তবুও যদি তোর সন্দেহ থাকে তাহলে দাঁড়া, আমি চেখে দেখছি। এই বলে কিছুটা খাবার চেখে নেয় রাফিয়া বেগম। সবটা একদম পারফেক্ট আছে। তুই তাড়াতাড়ি হাতের কাজগুলো শেষ করে গোসলে যা। রোদ এই এলো বলে। হ্যাঁ যাচ্ছি। সেজো, পোলাওয়ে বেরেস্তাটা দিয়ে দেবন। ও ছোট, এদিকে আয়সো না। একটু শরবতটা বানিয়ে রাখো না ছোট। তোর হাতের শরবত তো বেশ ভালো হয়। হ্যাঁ বড়বু, ওটা তোমার বলতে হবে না, আমি এক্ষুনি বানাচ্ছি। তুমি বরং গোসলে যাও। রাইসা বেগম চটপট করে বলে উঠলেন। ও বড়বু, এদিকে তো আর বেশি নেই, বাকিটুকু আমি দেখে নিতে পারব, তুমি বরং গোসলে চলে যাও। মাইমুনা বেগম আশ্বাস দিয়ে বলেন। আচ্ছা তাহলে যাচ্ছি আমি, বলেই চলে গেলেন জুবাইদা বেগম। ও বৌমনি, তোমার মিষ্টি বানানো হলো? রোদটাও না, এখনও আসছে না। ও না, আসলে তো একটা মিষ্টি ও মুখে দিতে পারব না। ইসোস, এত মজার মিষ্টি, পিঠাগুলো। বাচ্চাদের মতো করে বলে উঠেন তাশরিক সাহেব। রাফিয়া বেগম ছোট দেবরের কথা শুনে ফিক করে হেসে দেন। আরে, তাতে কি হয়েছে? তুমি না হয় একটু আগে থেকেই চেখে রাখো। রোদ আসলে না হয় ওর সাথে আবার খেও, কেমন? এই নাও। বলেই একটা প্লেটারে কিছু মিষ্টি আর পিঠা এগিয়ে দিলেন রাফিয়া বেগম। মিষ্টি দেখে যেন আর তরস সইল না তাশরিক সাহেবের। চট করে মুখে তুলতে লাগলেন সেগুলো। হুট করে তার প্লেট থেকে দুটো মিষ্টি নিয়ে মুখে পুড়ে নিলেন তাই ফ্যাসান। মিষ্টি মুখে নিয়েই দাঁত কেলিয়ে হাসি দিল সে। এই সেজো ভাইজান, এটা কি করলে তুমি? আমি কত কষ্ট করে বৌমনির থেকে নিলাম, আর তুমি এসে একেবারে দুটো খপ করে খেয়ে নিলে। এটা কেমন হলো বলো তো? বাচ্চাদের মতো অভিযোগ করতে লাগলেন তাশরিক সাহেব। ওদিকে উনাদের এসব কর্মকাণ্ড দেখে বাড়ির বাচ্চারা সহ গৃহিণীরাও হেসে কুটোকুটি খাওয়ার মতো অবস্থা। ড্রয়িং রুমে আপাতত উপস্থিত আছেন বাড়ির সকলে। ড্রয়িং রুমের এক পাশের বড় সোফায় বসে আছেন সাব্বির সাহেব, তার পাশেই এতক্ষণ পায়চারি করে ক্লান্ত হয়ে বসে আছেন কবির সাহেব। অন্য পাশের সোফায় বসে আছে আহিরা, মাহিরা, রুহি, পুতুল। তায়েফ এহসান ও তাশরিক এহসান এখনও ভাগাভাগি করে মিষ্টি খেয়ে যাচ্ছেন। অনিক মাত্র গোসল সেরে ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। আজ ছুটি নিয়েছে বলে বেশ বেলা পর্যন্ত ঘুমিয়ে সে। সকালের নাস্তা ও বাকি তার। ছেলেকে দেখামাত্রই রাফিয়া বেগম বলেন, অনিক বাবা খাবার খাবি না? এখন দিব? না মা, এখন আর খাব না, ভাইয়া তো চলেই আসবে এখন, ওর সাথেই খাব। আচ্ছা, বলেই চলে গেলেন রাফিয়া বেগম। এদিকে সবাই উপস্থিত থাকলেও অরিন আশেপাশে কোথাও নেই। সে আজ ঘরে খিল দিয়ে বসে আছে চুপটি করে। কেন জানি তার ভেতরটা খুব বেশি ধুকপুক করছে। এতটা অস্থির আগে কখনো হয়নি অরিন। আচ্ছা, এমন লাগছে কেন অরিনের? রৌদ্র আসছে বলে? সামান্য তার আসার খবরেই অষ্টাদশীর এই হাল, তাহলে এখন থেকে যে তারা একই বাড়িতে থাকবে তখন। এসব ভাবতে ভাবতেই হাত পা আসার হয়ে আসছে তার। না, এই অবস্থা হলে রৌদ্র ভাইয়ের সামনে যাবে কিভাবে সে? এরই মাঝে দরজায় টোকা পড়ে। দরজার দিকে ফিরতেই তার মায়ের গলা ভেসে আসে ওপাশ থেকে, অরিন, কি হয়েছে, এভাবে দৌড় দিয়ে বসে আছিস কেন? তাড়াতাড়ি নিচে আয়, রৌদ্র চলে আসবে এক্ষুনি। মায়ের মুখে এমন কথা শুনে অরিন কি করবে বুঝে উঠতেই তার মা এবার খেকিয়ে বলতে থাকে, কি হলো, শুনছিস তুই আমার কথা? এখনও দরজা খুলছিস না যে? খোল বলছি। অগত্যাই রাফিয়া বেগমের এমন চেঁচামেচিতে অরিন গেট খুলে দেয়। মেয়ের মুখের দিকে তাকিয়ে রাফিয়া বেগম বলে উঠেন, এতক্ষণ লাগে দরজা খুলতে? কথাটা বলা মাত্রই তার চোখ যায় অরিনের কোমরের নিচ সমান সিল্কি চুলগুলোর দিকে, যেখান থেকে এখন টপটপ করে পানি ঝরছে। মেয়ের এমন বেখায়ালিপনায় ভীষণ চটে ওঠেন তিনি।
মেয়ের হাত ধরে টেনে বিছানায় বসিয়ে নিজে হাত বাড়িয়ে টাওয়েল দিয়ে মাথা মুছে দিতে দিতে বলতে থাকেন, এখনও নিজের চুলগুলো ঠিকঠাক মুছতে পারিস না তুই? আর কবে শিখবি অরিন? মা কি সারা জীবন থাকব তোর এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখার? বল, একটু নিজের প্রতি যত্ন নিতে শেখ মা। বলেই চুল মুছা শেষ করেন তিনি। এদিকে মায়ের এমন আদরে আরও আহ্লাদী হয়ে উঠে অরিন। মায়ের কাজ শেষ হতেই সে ঝাঁপিয়ে পড়ে মায়ের বুকে নিজের নাক ঘষতে ঘষতে বললে উঠে, কে বলেছে তুমি সারা জীবন থাকবে না? মনে রেখো, আমি অরিন তোমাকে আর বাবাইকে রেখে কোথাও যাব না। একদম না। হুহ। মেয়ের এমন বাচ্চামো কথা শুনে মুচকি হাসল রাফিয়া বেগম। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, তা কি হয় রে মা? মেয়েরা হলো পরের আমানত। একটা সময় যে ঠিকই তাদের বিয়ে দিয়ে দিতে হয়। না না না, আমি কোন বিয়ে করব না। তোমাদেরকে রেখেও কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, যাস না। এখন আপাতত নিচে যা, আমি গোসলটা সেরে আসছি। যা। অরিন মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিয়ৎকাল, পরক্ষণেই দোনমনো করে নিচের যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় সে। কয়েক সিঁড়ি নামতেই হঠাৎ বাড়ির বাহিরে গাড়ির হর্ন বেজে ওঠে। গাড়ির আওয়াজে সকলেই বসা ছেড়ে উঠে দাঁড়ায়। অনিক দৌড়ে চলে যায় বাড়ির গেটের সামনে। গেটের সামনে গিয়েই অনিক এক ঝটকায় রৌদ্রর বুকে ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ এমন আক্রমণে কিছুটা হকচকিয়ে যায় রৌদ্র। পরক্ষণেই মুখে হালকা হাসি টেনে এক হাত দিয়ে অনিককে আগলে ধরে। কিছুক্ষণ পর অনিক হাসি হাসি মুখ নিয়ে রৌদ্রকে আপাদমস্তক দেখতে থাকে। হঠাৎ ওর এমন তাকিয়ে থাকার ধরনে রৌদ্র ভ্রু উঁচিয়ে প্রশ্ন করে, কিরে কি হইছে তোর? এমন করে তাকিয়ে কি দেখছিস? আরে ভাই, তোমাকেই দেখছি। ইউ আর লুকিং সো হ্যান্ডসাম, জাস্ট লাইক আ গ্রিক গড। প্রচুর উচ্ছ্বসিত কণ্ঠে বলতে থাকে অনিক। ওর এমন প্রশংসায় কিছুটা অপ্রস্তুত হয় রৌদ্র। অতঃপর চিরচেনা গম্ভীর কণ্ঠে বলে উঠে, ভিতরে যেতে দিবি নাকি এখানেই দাঁড় করিয়ে রাখবি? ও হ্যাঁ হ্যাঁ, সরি ভাইয়া, আসলে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আচ্ছা তুমি ভেতরে ঢুকো, আমি তোমার লাগেজ নিচ্ছি। চলো। হুমায়, তুই একা পারবি না, আমিও নিচ্ছি। এসবের মাঝেই সেখানে তাশরিক সাহেব উপস্থিত হন। রৌদ্রকে দেখেই বুকে জড়িয়ে নেন তিনি। রৌদ্র ও তার সাথে কুশলাদি বিনিময়ের মধ্যে বাড়ির ভেতরে প্রবেশ করে। রৌদ্র বাড়িতে ঢুকেই প্রথমে তার বাবাকে সালাম দেয়। কবির সাহেব তো ছেলেকে সাথে সাথে বুকে জড়িয়ে নেন। ছেলেকে আপাদমস্তক দেখতে থাকেন তিনি। সেই ছোট কিশোর রৌদ্র আজ বলিষ্ঠ যুবক। উজ্জ্বল শ্যামলা গায়ের রং এখন যেন অনেকটাই ফর্সা হয়েছে। 6'2" উচ্চতার জিম করা পেটানো শরীর। অবশ্য এর পেছনেও আছে এক বিশেষ কারণ। রৌদ্রর ভাষ্যমতে চিকিৎসক নিজে যদি ফিট না হয় তাহলে নাকি তিনি ঠিকমতো চিকিৎসা করতে পারবে না। অবশ্য কথাটা ঠিকই। উজ্জ্বল শ্যামলা চেহারায় সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে তার চোখ, যা ক্যাট আইরিশ বাংলায় যেটাকে বিড়াল চোখ বলে, আর তার ঠোঁটের অনেকটা নিচে একটা মাঝারি ছোট সাইজের কালো তিল। রৌদ্রর এমন সৌন্দর্যে বাড়ির সকলেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন তার দিকে। একে একে সকলেই তার সাথে কুশলাদি বিনিময় করে, কিন্তু জুবাইদা বেগম এখনও ছেলের সামনে আসেননি। রৌদ্র বেশ বুঝতে পারছে হয়তো অভিমান করে আছে তার মা। রৌদ্র দূর থেকে রান্নাঘরে উকি দিয়ে দেখে তার মা সেদিকেই আছে, তাই চুপচাপ পা টিপে টিপে রান্নাঘরে যায় সে। রান্নাঘরে গিয়েই মাকে পেছনে থেকে জড়িয়ে ধরে রৌদ্র। রৌদ্রর স্পর্শ পাওয়া মাত্রই জুবাইদা বেগম কান্নায় ভেঙে পড়েন। তড়িঘড়ি করে ছেলের দিকে ফিরে পুরো মুখ জুড়ে স্নেহের পরশ এঁকে দেন। ছেলেকে বুকে নিয়েই হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি। আমার আব্বা, আমার রোদ। কেন রে বাবা এত দেরি করলি? 2 বছর আগেই তো তোর ফেরার কথা ছিল, কিন্তু তুই ফিরলি না। আর কোত্থাও যেতে দিব না তোকে। কোত্থাও না। বলেই আবারও সারা মুখে অজস্র চুম্বন এঁকে দিতে লাগলেন তিনি। রৌদ্র এবার মায়ের মায়াভরা মুখটি হাতে রাজলায় নিয়ে সযত্নে চোখের পানি মুছে দেয় এবং কপালে একটি গাঢ় চুম্বন এঁকে দেয়। জুবাইদা বেগম একদৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মায়ের এমন চাহনি দেখে রৌদ্র মুখ খুলে, কথা দিচ্ছি মা, আর কোথাও যাব না তোমাকে ছেড়ে। এবার অন্তত শান্ত হও। চলো ড্রয়িং রুমে যাওয়া যাক। এতক্ষণ উপস্থিত বাড়ির সকলে মা ছেলের এমন দৃশ্যে আবির্ভূত। রৌদ্র ড্রয়িং রুমে উপস্থিত হতেই অদূরে রুহিকে ওড়নায় মুখ গুজে কাঁদতে দেখে মাকে ছেড়ে এবার বোনের নিকট যায়। রুহি ভাইকে সামনে পেয়েই ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে শুরু করে। রৌদ্র বোনের মাথায় আদুরে হাত বোলাতে থাকে। বেশ কিছুক্ষণ পর রুহিকে বুক থেকে উঠিয়ে তার রুমাল দিয়ে চোখ মুছে দেয়। হুসুস, আর কাঁদে না বুড়ি।
এই তো তোর দা ভাই, এখন থেকে আর কান্না নয় ওকে। রুহি ভাইয়ের কথা মতো কান্না থামায়। একে একে আহি, মাহি ও পুতুল সকলকেই আদর করে রৌদ্র। উপস্থিত সকলের মাঝে অরিন কোথাও নেই। রৌদ্র সকলের সাথে কথা বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, তখনই সিঁড়ি দিয়ে নামে অরিন। অরিনকে দেখে এক মুহূর্ত থমকায় রৌদ্র। অরিন একদৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রর পানে। লোকটার চোখে সানগ্লাসটাই দেখে বোঝার জো নেই যে সেও কি তাকে দেখছে না কিনা। এদিকে রৌদ্রকে দেখে অরিনের হৃৎস্পন্দনের গতি অস্বাভাবিক। বহু কষ্টে নিজেকে সামলে তদায় রৌদ্রকে। হালচাল জিজ্ঞেস করে তার। ওয়ালাইকুমুসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুই? ছোট করে বলে রৌদ্র। আমিও বেশ ভালো আছি। একটা মিষ্টি হাসি দিয়ে ওর দেয় অরিন। রৌদ্র আর কিছু না বলে সেখান থেকে নিজের রুমে চলে আসে। রুমে ঢুকতেই সবটা ঠিক আগের মতো পায় সে। বেশ বুঝতে পারছে তার মা যে রোজ নিয়ম করে এগুলো গোছায়। রৌদ্র নিজের লাগেজ ফ্লোরে রেখে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে রৌদ্র। পরনে শুধু একটি ব্ল্যাক ট্রাউজার। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে সে চলে যায় বারান্দায়। বারান্দায় গিয়েই বড় করে নিঃশ্বাস নেয় রৌদ্র। এই মিষ্টি সুবাসটা যে তার ভীষণ রকমের পছন্দ। বারান্দার রেলিংয়ে হাত দিয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় পাশের বারান্দাটায়। আচ্ছা, এটা কার রুম? বারান্দাটা তো বেশ সাজানো গোছানো। কি সুন্দর একটা দোলনা লাগানো, পাশেই ছোট ছোট ফুলের টব। রৌদ্রর এসব ভাবনার মাঝেই রুমে প্রবেশ করে আহি, মাহি, রুহি, পুতুল আর অরিন দাঁড়িয়ে আছে একটু দূরে দরজা ঘেঁষে। রৌদ্র তাদের দেখেই রুমে প্রবেশ করে একটি টি শার্ট গায়ে দেয়। অতঃপর জিজ্ঞেস করে, কিরে তোরা সবাই এখানে? কিছু বলবি? হ্যাঁ, চলো নিচে যাবে খেতে। রুহি বলে উঠে। আমি কি নিজে যেতে পারতাম না? তোরা আসলি যে। তো কি হয়েছে, আমরা কি আসতে পারি না? আহি, মাহি একত্রে বলে উঠে। এই দুজন আবার কোন কথা বললে একবারে বলে উঠে। তাই, আচ্ছা দাঁড়া। বলেই রৌদ্র ঘরে রাখা দুটো লাগেজ ওপেন করে। সেখান থেকে একে একে ওদের জন্য চকলেট, গিফটস দেয়। অরিনকে আর রুহিকে দুটো ম্যাকবুক দেয় রৌদ্র। রুহি উচ্ছ্বাসের সাথে ধন্যবাদ জানায় ভাইকে। অরিনও খুশি হয়ে ধন্যবাদ জানাতে ভুলল না। এরই মাঝে ছোট্ট পুতুল একটি চকলেট খেতে খেতে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কি আমাকে মিস করেছিলে? হ্যাঁ অবশ্যই, আমার পুতুল সোনাকে খুব মিস করেছি। এই বলে বেশ কিছু রিমোট কন্ট্রোল খেলনা তুলে দেয় পুতুলের হাতে। আর আমাদের মিস করনি? আবারও একসঙ্গে প্রশ্ন করে আহিরা, মাহিরা। হ্যাঁ তোদেরও মিস করেছি। দু হাতে তাদের মাথায় হালকা চাটি দিয়ে বলে উঠে রৌদ্র। আর আমাকে বুঝি মিস করনি? অভিমানী কণ্ঠে বলে উঠে রুহি। আমার বুড়িকে মিস না করে কি থাকা সম্ভব? রৌদ্র বোনের নাকটি হালকা টিপে দিয়ে বলতে থাকে। আচ্ছা, এবার তোদের কথা শেষ হলে চল নিচে। অনেক হয়েছে। রৌদ্র তাদের তাড়া দিয়ে বলতে থাকে। আহি, মাহি, রুহি, পুতুল একে একে রুম থেকে বের হয়ে যায়। অরিনও বের হতে নিবে এমন সময় রৌদ্র তাকে পিছন থেকে ডেকে উঠে, অরি দাঁড়া। অরিনও বাধ্য মেয়ের মতো দাঁড়িয়ে পড়ে। রৌদ্র নিজের লাগেজ থেকে বড় বড় 2 বক্স চকলেট নিয়ে অরিনের হাতে দেয়। এগুলো তোর? না, মানে এতগুলো আমার? ছোট করে উত্তর দেয় রৌদ্র। অরিন চকলেটগুলো হাতে নিয়ে চলে যাবে এমন সময় কি যেন একটা মনে করে আবারও পিছনে তাকায়। হুট করে বলে উঠে, আচ্ছা রোদ ভাই, একটা প্রশ্ন করি? আবার কি? আচ্ছা, যা বলার তাড়াতাড়ি বল। আপনি তো সবাইকে মিস করেছেন না, মানে আমাকেও কি আপনি মিস করেছিলেন? খুব কি করার কথা ছিল? রৌদ্রর এমন খাপোছাড়া উত্তরে মুখে আধার নেমে আসে অরিনের। সে তো চেয়েছিল তার রোদ ভাই যেমনটা সবাইকে বলেছে তাকে বলুক যে, অরি তোকে খুব মিস করেছি, কিন্তু না, সে তো বলল অন্য কথা। পরক্ষণেই ভাবল ও হয়তো রৌদ্রর জন্য অতটাও ইম্পর্টেন্ট না যতটা ও আশা করেছিল। এসব ভাবনার মাঝেই রৌদ্রর গম্ভীর কণ্ঠ কানে আসল তার। কিরে, এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? যা নিচে যা, আমি কিছুক্ষণ পর আসছি। বলেই রৌদ্র লাগেজ থেকে কিছু একটা খুঁজতে লেগে গেল। অরিনও আর কিছু না বলে চলে আসে সেখান থেকে। রৌদ্র অরিনের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের নিচের ঠোঁট কামড়ে ধরে, ফোঁস করে একটা শ্বাস ফেলে উঠে চলে যায় বারান্দায়। দূর আকাশ পানে চেয়ে থেকে একটি শ্লেষাত্মক হাসি দেয় রৌদ্র। অতপর বলতে থাকে, তোকে আমি সত্যি বেশি মিস করিনি তো সানশাইন। শুধু ঠিক যে কবার আমার এই হৃদয়টা স্পন্দন করেছে, ঠিক সে কবার তোকে মনে পড়েছে। এ আর এমন কি বল? কই, আমি তো সত্যি তেমন মিস করতে পারিনি রে, সত্যিই পারিনি। বলেই নিজের চুলগুলো হাত দিয়ে চেপে ধরে।
আচ্ছা, কেউ কি শুনতে পেল এই অপ্রকাশিত অনুরক্তি? রৌদ্রর এমন সরল স্বীকারোক্তিটি কি তার সানশাইন শুনতে পেল? না, পেল না তো, কেউই পেল না। রৌদ্রর এমন অনুরক্তি যে এই 4 দেয়ালের মাঝেই আটকে রইল, এই দেয়ালগুলো যে বড্ড বিশ্বস্ত। কি সুন্দর একটি মানুষের সঙ্গীন হৃদয়ানুভূতিগুলো নিজেদের মাঝেই আবদ্ধ রেখেছে।